দেরি করবি না কিন্তু, সময় শেষ হয়ে গেলে কিন্তু আর ছেলেটাকে বাঁচাতে পারবি না। তাড়াতাড়ি চলে যা। সুন্দরবনের পাশে ছোট্ট একটা গ্রাম ছিল, আর সেই গ্রামে বাস করত মদন ও তার স্ত্রী সুজাতা। তাদের একটা ছোট্ট ছেলে সন্তানও ছিল, রাজু। সে পড়াশোনায় খুবই ভালোই ছিল তার পড়াশোনা করার ইচ্ছা। এদের দিনগুলো হেসে খেলে বেশ ভালোই কাটছিল। আরে বউ, তুমি কোথায় গেলে? একটু এদিকে আসো, আমাকে কুড়ালটা দাও। আমি একটু জঙ্গল থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করে চাল ডালটা নিয়ে আসি। আজকে তো আর জমিতে যাওয়া হলো না, কালকে আমাকে জমিতে গিয়ে কাজ করতে হবে। সবার ক্ষেতের ফসল অনেক বড় বড় হয়ে গেল, আমরা তো এখনো কিছুই করতে পারলাম না। আরে সে কি বলছো তুমি? আজকেও তুমি জমিতে না গিয়ে জঙ্গলে যাচ্ছ কাঠ কাটতে? তাহলে তো আমাদের জমির কাজটা অনেক পিছু পড়ে যাবে। সবার ক্ষেতের ফসল অনেক বড় বড় হয়েছে, আমরা তো এখনো কিছুই করতে পারলাম না। হ্যাঁ বউ, তা তো তুমি ঠিকই বলেছো, কিন্তু কি করি বলো তো? জঙ্গলে গিয়ে কাঠ না কেটে বাজারে বিক্রি করলে তাহলে তার খাওয়াও হবে না, আর তারপরে আবার ছেলের বই খাতা ওই স্কুলের ফিস রয়েছে, এগুলি কোথা থেকে আসবে বলো? যাক, তুমি যেটা ভালো মনে করো তাই করো, আমি আর এর মধ্যে কিছুই বলবো না। আরে হয়েছে, থাক, তোমাকে আর কিছু বলতে হবে না, তুমি কুড়ালটা দাও। আজকের দিনটে আমি জঙ্গল থেকে কাঠ কেটে বিক্রি করে খরচের পয়সাটা হয়ে গেলে কালকের থেকে না হয় জমিতে যাওয়া যাবে। মদন সেদিনও খেতে না গিয়ে কুড়ালটা নিয়ে জঙ্গলে গিয়ে কিছু কাঠ কেটে বাজারে বিক্রি করে সেদিনের খরচের পয়সাটা মদন রোজগার করল। বাবা, বাবা, মা তোমার জন্য নাস্তা পাঠিয়ে দিয়েছে বাবা, তুমি এগুলি খেয়ে নাও। খুব ভালো করেছিস রে বাবা, আমার অনেক খিদে পেয়েছে। তবে তুই নাস্তাগুলি সেখানে রেখে বাড়িতে চলে যা, আর বাড়িতে গিয়ে সোজা স্কুলে চলে যাবি। আমি আর একটু কাজ করে খেয়ে নিচ্ছি। আরে মহারাজ, তুই রোজ রোজ যে কোথা থেকে আসিস আর এসে এই গরিবের খাবারের ভাগ বসাস? আজকেও মনে হয় কিছু খেতে পাসনি। এই নে, আমার এই দুধটুকু তুই খেয়ে যা। যখনই মাঠে খেতে বসতো তখনই একটা সাপ রোজ আসতো আর এসে মদনের কাছ থেকে কিছু না কিছু খেয়ে চলে যেত। কিন্তু হঠাৎ একদিন আরে এ কি করলাম আমি? সাপটাকে আমি কেটে দিলাম। এ তো সেই সাপটা না, যে সাপটা রোজ আমার কাছ থেকে কিছু না কিছু একটা খেয়ে যেত। সাপটা তো মরে গেল। এ ভগবান, আমি এটাকে না দেখে এরকম করেছি, আমাকে ক্ষমা করে দিও ভগবান। সে কি, এর তো একটা ছোট বাচ্চাও রয়েছে। এখন তো এই বাচ্চাটা অনাথ হয়ে গেল, এখন তো এই বাচ্চাটা না খেয়ে মারা যাবে। এখন কি করি বলো তো? না, এই বাচ্চাটাকেও আমাকে বাড়িতে নিয়ে যাইতে হবে। আমার আর একটা ছেলে মনে করে একেও লালন পালন করে বড় করতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। মদন দিশাহারা হয়ে সাপের বাচ্চাটাকে বাড়িতে নিয়ে যায়। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। এদিকে নাগিন তার নাগরাজ ও তার সন্তানকে না পেয়ে পাগলিনীর মতো করে ছুটে বেড়াচ্ছে, খুঁজে বেড়াচ্ছে তার নাগরাজ ও তার সন্তানকে। সে কোথায় পাবে? হঠাৎ একদিন দেখতে পেল মদনের কোদালের ছাপে সেই নাগরাজের রক্তের ছাপ। আমি বুঝতে পেরেছি, তুই আমার নাগরাজ ও আমার সন্তানকে হত্যা করেছিস। তোর কোদালে আমার নাগরাজের রক্তের ছাপ রয়েছে, আমি গন্ধ পাচ্ছি আমার নাগরাজের রক্তের। তোমাকে আমি ছাড়বো না, তোমার আমি বংশকে ধ্বংস করে দেবো। বংশতে আমি একটা বাতি দেওয়ারও মানুষ রাখবো না। আমি যাচ্ছি তোর পিছু পিছু। কোথায় তোর বাড়ি? কে আছে তোর পরিবারে? কে আছে তোর বংশে? নাগিন এই বলে মদনের পিছু পিছু মদনের বাড়িতে চলে এসে ঘরে ঢুকে লুকিয়ে পড়ে। আর একটা সময় মকা দেখে তার ছেলে রাজুকে একটা সবল মেরে দেয়।
ও মা, ও বাবা, আমাকে সাপে কামড় মেরেছে। আর ছোবল মেরে নাগিন পালানোর সময় দেখতে পায় তার সেই বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে মদন ও তার স্ত্রী, তার বাচ্চা বেঁচে আছে। ওগো, কি হলো এখন আমার সন্তানের? আমার সন্তানকে আমার বুক খালি করে চলে যাবে। তুমি তাড়াতাড়ি করে আমার রাজুকে হসপিটালে নিয়ে যাও। এই বিষধর নাগিনটা আমার ছেলেকে ছোবল মেরেছে, তুমি তাড়াতাড়ি করো। এরই মধ্যে রাজু একটা লম্বা নিঃশ্বাস ছেড়ে সে নাগিনের বিষে সে তখনই মারা যায়। আরে এটা আমি কি করলাম? যে আমার সন্তানকে দুধ কলা দিয়ে লালন পালন করছে, আমি তারই সন্তানকে হত্যা করলাম। সেই মায়ের বুক খালি করে দিলাম আমি। এটা আমার কাছ থেকে এত বড় ভুল কি করে হলো? আমি কি কিছুই বুঝতে পারলাম না। না, আমাকে যে কোনো উপায় এই মায়ের বুককে আমাকে আবার ভরিয়ে দিতে হবে। বাচ্চাটাকে আমার যে কোনো ভাবে বাঁচিয়ে দিতে হবে। এছাড়া আমার আর কোনো রাস্তা নাই। আমি আমি নাগমহলে চলে যাই, নাগগুরুর কাছে। আমি নাগগুরুর কাছ থেকে যে কোনো পরামর্শ নিয়ে আমাকে এই বাচ্চাটাকে বাঁচিয়ে দিতে হবে। নাগিন তখন আর সেখানে এক মুহূর্ত দেরি না করে সেই জঙ্গলের পথে চলল সেই নাগ মহলে নাগ গুরুর কাছে। আমার কাছে অনেক বড় একটা ভুল হয়ে গেছে নাগগুরু। আমি না জেনে একটা মায়ের কোল খালি করে ফেলেছি নাগগুরু। ভুল করে ছোট একটা বাচ্চাকে ছোবল মেরে মেরে ফেলেছি নাগগুরু। ওই বাচ্চাটাকে বাঁচিয়ে দেওয়ার উপায় বলেন নাগগুরু। এছাড়া আমার কাছে আর কোনো রাস্তা নেই নাগগুরু। আমার অন্যায় হয়ে গেছে। হ্যাঁ, আমি জানি ইচ্ছাধারী নাগিন, তুই আজকে এখানে কেন এসেছিস। আর ভুল তুই করিসনি। তুই যা করেছিস ইচ্ছা করে করেছিস। ভুল তো করেছে ওই মদন, না জেনে না দেখে তোর স্বামীকে হত্যা করেছিল। সে তো ক্ষমাও চেয়েছিল ভগবানের কাছে। আর সে তোর বাচ্চাটাকে নিয়ে গিয়ে লালন পালন করছিল। আর তুই না সেটা জেনে তুই তার বাচ্চাকে ছোবল মেরে মেরে ফেলেছিস। এর শাস্তি তোকে পেতেই হবে ইচ্ছাধারী নাগিন। আমার যা শাস্তি হয় আমাকে তাই দেন নাগগুরু। আমি সব শাস্তি মাথা নত করে নেব, কিন্তু নাগগুরু ওই বাচ্চাটাকে বাঁচিয়ে দিতে হবে আমাকে। যে কোনো উপায় বলেন আমাকে। হ্যাঁ, আমি বুঝতে পারছি তোর কথা। তবে তোকে তোর নাগমণি হারাইতে লাগবে। আমার নাগমণি একটা কেন, যদি 10টাও হারাইতে লাগে আমি তবুও হারাবো। তবে ওই বাচ্চাটাকে বাঁচার উপায় বলেন নাগগুরু। তাহলে বলছি মন দিয়ে শোন। দেরি করবি না কিন্তু। সময় শেষ হয়ে গেলে কিন্তু আর ছেলেটাকে বাঁচাতে পারবি না। তাড়াতাড়ি চলে যা। ইচ্ছাধারী নাগিন নাগ গুরুর কথা শুনে তৎক্ষণাতে চলে গেল মদনের বাড়ি। মদনের বাড়ি গিয়ে মানুষ রূপ ধারণ করে বলল, মদন, এই নাও আমার নাগমণি। এইটা নিয়ে তোমার ছেলের দংশন করা জায়গায় লাগিয়ে দাও। তোমার ছেলে এখনই সুস্থ হয়ে উঠবে। কি বললে? আমার সন্তান সুস্থ হয়ে উঠবে, আমার বুকে ফিরে আসবে? নাগমণি রাজুর দংশন করা জায়গায় স্পর্শ করার সঙ্গে সঙ্গে রাজু একদম জীবিত হয়ে সুস্থ হয়ে উঠে যায়। আর তখন নাগিন সেখানে অনেক ধনরত্ন দিয়ে তার সন্তানকে নিয়ে সে আবার জঙ্গলে তার গুহায় চলে যায়।